পালাবদলের পর প্রথম 21শে জুলাইয়ে পিসি ভাইপোর ডুয়েট দেখলো আবারও পশ্চিমবঙ্গবাসী এবং ক্ষমতায় থাকার সময় যে ধরনের দম্ভ এবং অহংকার দেখা গিয়েছিল আবারও তার প্রতিফলন দেখা গেল পিসি এবং ভাইপোর মধ্যে। শুধু তাই নয়, যেদিন এই সমস্ত লোক খ্যাপানোর কাজগুলো করছিল পিসি এবং ভাইপো মিলে, তার একদিন আগে সম্ভবত কলকাতা হাইকোর্টে গিয়ে আবারও চোখের চিকিৎসার জন্য বিদেশে পালানোর একটা ব্যবস্থা করার চেষ্টা করছিলেন চোখের চিকিৎসার জন্য। ভারতবর্ষের এত দামি নামি পশ্চিমবঙ্গে তারা তৈরি করতে পারেননি, কিন্তু ভারতবর্ষে চক্ষু হাসপাতালের কোনো অভাব নেই। তা সত্ত্বেও সেখানে চিকিৎসা না করিয়ে বিদেশে উড়ে পালানোর ছক কষছিলেন, যদিও বিচারপতি বলে দিয়েছেন আগে আপনি এসএসকেএমে দেখান। এহেন ভাইপো তিনি আবারও একেবারে চ্যালেঞ্জের সুরে পরিষ্কারভাবে বলতে শুরু করলেন যে আবারও নাকি তারা পালাবদল করবেন, মানুষের সমর্থন নাকি তাদের সঙ্গেই রয়েছে এবং এই পরের বছর আর মাত্র 5টি বছর তারপরে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারাই গড়তে চলেছে, এমনটাই কার্যত তাদের বক্তব্য। আর এদিকে বিজেপি, তারা 2 মাস অতিক্রান্ত হয়ে গেল। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, কাগজের পর কাগজ, দিস্তার পর দিস্তা সাধারণ মানুষের সামনে দেখাতেন, যেগুলো আমরা প্রত্যেকে আশ্বস্ত হতাম। যে ধরনের গ্রাউন্ড ওয়ার্ক করে বিরোধী দলনেতার ভূমিকা তিনি পালন করেছিলেন, অতীতে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতাকে এরকম বিরোধী দলনেতার ভূমিকায় পশ্চিমবঙ্গবাসী দেখেনি। অথচ ক্ষমতায় বসার পর সেই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নিতেই পারল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডজনখানেক এফআইআর হয়েছে বটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেটিও উধাও। তো যা ফল হবার হয়েছে শোনাবো কি ফল হয়েছে আজকে আপনাদের সামনে। কিন্তু একটা মজার ঘটনাও ঘটেছে। মজার ইন দ্য সেন্স হচ্ছে বিজেপির চোখ খুলে দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে, এবং সেটা হচ্ছে এই ঋতব্রতপন্থী তৃণমূল। সেটা একটা মজার ঘটনা। তাদের সঙ্গে কত মানুষের জনসমর্থন থাকলো, অ্যাকচুয়ালি মানুষ এই তৃণমূলের মধ্যে এখনো কাদের পিছনেই গেলেন, সেই সমস্ত ব্যাখ্যা দিয়ে আসলে পশ্চিমবঙ্গের মানুষ কি পেলেন সেই সমস্ত ব্যাখ্যাটা আপনাদের সামনে করবো আজকে। নমস্কার, আমি প্রলয় প্রত্যেক দিনের মতো আবারও নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আগে শোনাই। তিনি বলছেন যে কি বিজেপি হলো, 21শে জুলাইয়ের সভা, কি শুভেন্দু অধিকারী হলো, অমিত শাহ হলো। আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীকে যখন এইভাবে আটকে দেওয়া হতো মিছিল মিটিং করতে এবং কোর্ট থেকে পারমিশন নিয়ে এসে যখন মিছিল করতেন, তখন শুভেন্দু অধিকারী এটা বলতেন। কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর সরকার 21শে জুলাইয়ের মিছিল মিটিং আটকানোর চেষ্টাই করেননি। শুধু যে অঞ্চল জুড়ে এতদিন ধরে হতো সেই স্থানটা পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এটাকেই নিজেদের গর্ব অনুভব করে ভাইপো বড় বড় ডায়লগ দিতে শুরু করলেন। প্রথমেই শোনাবো। যারা 21শে জুলাইয়ের কর্মসূচি আটকাতে চেয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার 21শে জুলাই হলো, বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন। শুনলেন, বিচার ব্যবস্থাকেও ধন্যবাদ দিয়েছেন। যে বিচার ব্যবস্থার নাম করে তুলোধনা করতো এই ঔদ্ধত্যপূর্ণ ভাইপো, তিনি আজকে গতকাল পর্ব শুরু করেছিলেন, বক্তব্য শুরু করেছিলেন বিচার ব্যবস্থাকে ধন্যবাদ দিয়ে। এবার শুভেন্দু অধিকারীরা বুঝুন যে ছেড়ে রেখে দিয়েছেন। আপনারাই বলতেন যে কত কত চুরির সঙ্গে তারা জড়িত। তো এখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাগ্য ভালো বলেনি যে 10 পয়সার যদি প্রমাণ করতে পারেন ইডি এবং সিবিআই লাগবে না, ফাঁসির মঞ্চ দেবো 21শে জুলাই। এই বক্তব্যটা ভাগ্যিস আমরা শুনলাম না, বলে দেবে আবার কোনোদিন। মোটামুটি যা কনফিডেন্স এটা পেয়ে যাচ্ছে না যে বিজেপি কিছুই করতে পারছে না, তো কোনোদিন দেখবেন আবারও শুনতে হবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আর তখন কেন্দ্রে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে থেকে বলছেন যে আমার দুর্নীতি প্রমাণ করতে 10 পয়সা প্রমাণ করতে পারলে জেলে যাব, ফাঁসির মঞ্চে যাব। এটাও দেখবেন কোনোদিন হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন সেই কারণে ঔদ্ধত্য পেয়েছেন বলে কোথাও গিয়ে বলছেন শুভেন্দু অধিকারীকে নাম না করে যে 10 বছর লুটে পুটে খেলে আমি যদি বার করি না, তাহলে হিসাব বার করি না, খাতা খুলে দিই না, তাহলে অবাক হয়ে যাবে, চমকে যাবে। শুভেন্দু অধিকারীকে আবার ধমক চমক আর কি, বুঝতে পেরেছেন? এদের সত্ত্বেও এগুলো শুনতে হচ্ছে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট অংশ। আমরা ভেবেছিলাম ঠিক আছে, শপথ নিয়েছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, ভালো কাজ করবে,
তা না, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে আর থটফট করছে, কখন আমাদের গালাগালি দেবে আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো, মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না কেউ ইডি ভয়ে। শুনলেন? এবং এই সমস্ত বলছেন একদিকে, আবার একদিকে হাসপাতালে পশ্চিমবঙ্গের কোথাও চোখের ব্যবস্থা জায়গা না পেয়ে কোটি টাকা খরচা করে তিনি আমেরিকা গিয়ে চোখের চিকিৎসা করাবেন। আর যারা নিচের মধ্যে দাঁড়িয়েছিলেন তাদের নুন আনতে পান্তা পোড়ায় বোধহয়। আর তিনি মঞ্চের ওপর দাঁড়িয়ে বিরোধী দলে থেকেও তিনি আমেরিকাতে গিয়ে চক্ষু চিকিৎসার জন্য অর্থ এখনো পর্যন্ত তার পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কোনো প্রপার কর্মসংস্থান ছাড়াই। তো এইখানে বড় ব্যাপার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি তো প্রচুর সৎ, আপনি তো বললেন মানে অনেক কিছু বলছিলেন, নৈতিক কথাবার্তা বলছিলেন, অনেক কিছু করেছেন। আমার বক্তব্য হচ্ছে আপনার যে পিএ ছিল সুমিতকে আবার বলে দিন না পুলিশের কাছে কোথায় আছে। সুমিতকে খুঁজে বেড়াতে হচ্ছে কেন? সুমিতকে কেন এখনো পর্যন্ত খুঁজে বেড়াতে হচ্ছে? এরকম কেন, এরকম পিএ আপনি তারপরেও এত গলার শব্দ কি করে? এই কিছুদিন আগে সুমিতকে নাকি শোনা যাচ্ছিল পাঞ্জাবের মানে লাগোয়া সীমান্ত থেকে মানে পুলিশ ঘিরে ফেলেছিল, পশ্চিমবঙ্গের পুলিশ পাঞ্জাবে গিয়ে ঘিরে ফেলেছিল সুমিত রায়কে মানে ধরার জন্য। কিন্তু মানে তাও কান ঘেঁষে নাকি সুমিত রায় বেরিয়ে গেছে। মানে তিনি পালানোর চেষ্টা করছেন, পার্শ্ববর্তী পাকিস্তান বাংলাদেশ কোনো একটা জায়গায় গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পালাতে হচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনার পিএ আপনি ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, ভাবমূর্তি স্বচ্ছ করার চেষ্টা করুন, এটা তো সুযোগ। তো আপনার এমন পিএ রেখেছেন, আপনার মানে তাকে পালিয়ে যেতে হচ্ছে আর এখানে মঞ্চের উপর বড় বড় কথা বলছেন। তবে হ্যাঁ, এবার আমি আপনাদের সামনে বলি যে গতকাল লড়াইটা কি হলো, কে জিতলো কে হারলো। এখান থেকে শুভেন্দু অধিকারীর বা বিজেপির ওই ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূলের তত্ত্বটা যে খারিজ হয়ে গেছে সেটা আজকে প্রমাণ করবো আপনাদের সামনে। দেখুন, প্রথমে তার আগে বলতে হবে যে কোথায় কত ভিড় হলো। এটা একেবারে অনস্বীকার্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে যা ভিড় হয়েছে সেখানে ডেফিনেটলি সংখ্যা কত হয়েছে বলতে পারবো না, তবে অগণিত মানুষের সেখানে এখনো পর্যন্ত লোক গেছে। এবং এটাই অবাক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতি বিজেপি আসার পরেও ভুরি ভুরি মানুষের সামনে খুলে যাওয়ার পরেও এই মানে রাজনৈতিক লুম্পেন বাহিনী তাদের প্রতি মানুষের এত জনসমর্থন থাকতে পারে, এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জন্য ভালো লক্ষণ নয়। আমি আপনাদের সামনে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভিড়ের চিত্র দেখাবো আপনাদের। দেখুন, দেখলেন এই ভিড়ের চিত্রটা কিন্তু তৃণমূলের জন্য ডেফিনেটলি মানে কালীঘাটপন্থী তৃণমূলের জন্য স্বস্তি, কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জন্য অশনি সংকেত। কেন অশনি সংকেত? ভোটে হারবে বলে পরের বার না, এই তৃণমূল কালীঘাট তৃণমূল 50টি বছর রাজনীতিতে আসতে পারবে না, লিখে নেবেন আমার কথা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখনো তো পশ্চিমবঙ্গের এত মানুষ রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা, এমএলএ, এমপিদের সমস্ত চরিত্র দেখার পরেও, তাদের পার্টি অফিস খুললে কি কি পাওয়া যাচ্ছে এটা দেখার পরেও তাদের প্রতি তো জনসমর্থন দেখিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। আত্মসমালোচনা করা দরকার আছে শুধু রাজনৈতিক নেতাদের নয়, পশ্চিমবঙ্গের মানুষেরও, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো এতটা জনসমর্থন পশ্চিমবঙ্গবাসীর। আমরা কোন দিকে রয়েছি পশ্চিমবঙ্গের মানুষ, আমরা অবাক হয়ে যাই। এবং এবার আমি আপনাদের দেখাবো ঋতব্রত পন্থী তৃণমূলের, তারা যেখানে মেয়র রোডে সভা করছিলেন সেখানে দেখুন ওই খান 100 মেরে কেটে, তবে 100 পৌঁছাবে কিনাও বলতে পারবো না। ঋতব্রত যখন মঞ্চে ভাষণ দিচ্ছেন তখন একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে আমি দেখাবো। সেখানে দেখুন যে মানে পেছন থেকে আমি ভিডিওটা কেটে দিয়েছি, পেছন থেকে দূর থেকে তোলা হয়েছে, কোনো জনশূন্য কার্যত, এবং সেখানে ওই 2-4টি লোক চেয়ারের উপর বসে রয়েছে। শোনাবো। আমি সেই অমর
এদের সব থেকে রমণীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি মুরারি চক্রবর্তীর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি বন্ধন দাসের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি বিশ্বনাথ রায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি রতন মন্ডলের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। অসীম দাসের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। শ্রীকান্ত শর্মার অমলিন স্মৃতি, দিলীপ দাসের অমলিন স্মৃতি, প্রদীপ রায়ের অমলিন স্মৃতি, রঞ্জিত দাসের অমলিন স্মৃতি, মোহাম্মদ আব্দুল খালেক তার অমলিন স্মৃতি, কেশব বৈরাগীর অমলিন স্মৃতি। দেখলেন একটা ছোট্ট অংশ আপনাদের সামনে আমি দেখালাম। তো ভিড়ের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেফিনেটলি স্বস্তির দিন, এবং ঋতব্রত পন্থী সমেত এই মুহূর্তে তৃণমূলের শতকরা ৮০% নেতা নেত্রী এখন ঋতব্রত পন্থী তৃণমূলের। তা সত্ত্বেও দেখুন মানুষের সমর্থন এরা আদায় করতে পারেনি। এমনকি এক একজন কেষ্ট বিষ্টুর মতো নেতাদের পর্যন্ত দায়িত্ব ছিল যে কেউ ৫০০ লোক আনবে, কেউ ১০০০ লোক আনবে, কেউ ২০০০ লোক আনবে, একটা লোক কেউ আনতে পারেনি। এরা ক্ষমতায় এতদিন ছিল, এদের নাকি ওই আমি তো ঘন্টাখানেক সঙ্গে সুমনে দেখছিলাম যে মদন মিত্র নাকি যেখানে দাঁড়িয়ে যাবে সেখানে নাকি এখনো প্রচুর ভিড় হয়ে যাবে। মদন মিত্র ছিলেন ওখানে, তিনি পর্যন্ত লোক আনেননি। তিনি ছেড়ে দিন, সম্মিলিতভাবে মানে এত যতগুলো নেতা রয়েছে যদি 10টা করেও লোক নিয়ে যেতে পারতো, বন্ধু বান্ধব বাড়ির লোকজন তো নিয়ে গেলে এর থেকে বেশি ভিড় হয়, সেটিও করতে পারেনি। বাড়ির লোকজন দিয়েও ভরাতে পারেনি জনসভা। তো তাদের কাছে মানুষের জনসমর্থন নেই। এখান থেকে বার্তা কি? বার্তা হচ্ছে বিজেপির ভুল সিদ্ধান্ত। কেন ভুল সিদ্ধান্ত? না, বিজেপি এই নেতাদের ভাঙিয়ে নেওয়ার তো শুধু চেষ্টা করেনি, বিজেপি তৃণমূলের মতো রাজনৈতিক দলটাকে স্প্লিট করে সাধারণ মানুষের সমর্থনটাকেও স্প্লিট করার চেষ্টা করেছিল, কিন্তু না, হয়নি। আত্মসমালোচনা করতে হবে এখানে। এখানে সত্যকে সত্য বলতে হবে যে তৃণমূল কংগ্রেসকে মানে যারা সমর্থন করতেন এখনো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই রয়েছে, অন্তত একটা বড় অংশে সেটা গতকাল ধরা পড়েছে। আর এই যে ঋতব্রত সমেত যারা চলে গিয়েছেন, যারা নতুন তৃণমূল, বিজেপির কাছে ভালো তৃণমূল যারা, তাদের কাছে মানে সমর্থন নেই। তাই বিজেপি এই যে টকাটক রাজ্যসভায় যে লোক নিয়ে নিল তৃণমূল থেকে, এদের দাঁড়িয়ে একটা মিছিল এবং মিটিং করতে বলবেন, 10 জন লোক জোগাড় করতে পারবে না। এরা 10 জন লোক জোগাড় করতে পারবে না। যদি পারেও তাহলে তারা হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে থাকবে, তার কারণ সমর্থনের জন্য না, হয়তো ডিম ছোড়ার জন্য 20টা লোক দাঁড়াতে পারে। গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন। এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। কিন্তু জনসমর্থনের জন্য তাদের 10টা লোকও জোগাড় করতে পারবে না। এই রকম নেতাদের নাকি বিজেপির অত্যন্ত পছন্দের, বিজেপি নিয়ে নিচ্ছে। বিজেপি যে অ্যাসেসমেন্টটা ভুল করছে, তারা নিজেদের ক্ষমতায় এবারে যেতে নি, এই অ্যাসেসমেন্টটা বিজেপি ভুল করছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তিতি বিরক্ত হয়ে আপনাদের জিতিয়েছেন। এই অ্যাসেসমেন্টটা যদি আপনারা মেনে না নেন কোনোদিন, যদি ভাবেন ডেফিনেটলি শুভেন্দু অধিকারীর একমাত্র একজন নেতা যার নিজস্ব কিছু একটা মানে ক্রেজ ছিল। শুভেন্দু অধিকারী এমন একটা নেতা যার তিনি নিজের মানে যোগ্যতাতে বেশ কিছু ভোটার টেনে নিয়েছিলেন সমস্ত জেলা থেকে, কিন্তু বাদ বাকি কোনো নেতা বিরাট অংশের তাদের মুখ দেখে বিজেপিতে ভোট দিয়েছে এরকম হয়নি। তৃণমূলের অত্যাচারে বিজেপিকে ভোট দিয়েছে। কাজেই এই তৃণমূলের যে নেতারা অত্যাচার করলো তাদেরকেই আবার বিজেপির রাজ্যসভার টিকিট দিয়ে দিচ্ছেন। আবার ঋতব্রতরা তো পাইপলাইনে রয়েছে, যে কোনো মুহূর্তে টলমল হলেই ঋতব্রত পন্থী তৃণমূল থেকে টকাটক হয়তো পুড়বেন, আমি জানি না। কিন্তু সেটা আজকে 21শে জুলাইয়ের মঞ্চে এটা প্রমাণিত হয়ে গেল, ভিড় দেখে প্রমাণিত হয়ে গেল। আপনি শুধু নেতাকেই পাবেন, একটা ভোটও পাবেন না, বরঞ্চ কোনটা পাবেন? নেগেটিভ সমর্থন পাবেন। আপনাদের বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন, বিজেপির যারা ভালো চায়, তাদের কিছুটা অভিশাপ পাবেন। আশীর্বাদ তো সাধারণ মানুষ তো পাবেন না, সেটা আজকে দেখলেন। 21শে জুলাইয়ের মঞ্চের ছবিটা দেখলেন, ঋতব্রত সঙ্গে কত মানুষ রয়েছে। তাই আশীর্বাদ মানুষের তো পাবেনই না, বরঞ্চ আপনাদের কর্মীদের কিছুটা অভিশাপ পেলেও পেতে পারেন। তাই আজও সতর্ক হয়ে যান। এই যে ভালো তৃণমূলের তত্ত্ব, এটাকে আজই খারিজ করুন। এই 21শে জুলাইয়ের মঞ্চ দেখে আজই খারিজ করুন যে এই যে ঋতব্রত পন্থীদের, এদের গুরুত্ব দেওয়ার প্রয়োজনই নেই।
এদেরকে নিজেদের যোগ্যতায় নিজেদের বিধানসভা এলাকায় বলবেন গিয়ে একটা জনসভা করতে, এবং সেখানে জনসভা করে একটা ছোট মানে একটা কি বলবো মানে 30 জন 50 জন 100 জনের মাঠ ভরাতে বলবেন, যদি এদের ক্ষমতা থাকে 100 জনের মাঠ ভরাতে বলবেন, সেটুকুও পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে এখনো প্রচন্ড আশাবাদী, এবং এই ভিড় দেখার পর ডেফিনেটলি তিনি অনেক আশাবাদী, এবং তিনি বলছেন যে সবাই আটকাতে চেয়েছিল তার সত্ত্বেও এত ভিড় হয়েছে। ঠিক আছে, তবে সেই দিক থেকে আমি আপনাদের সামনে বলছি যে ভিড় মানে সাধারণ মানুষের ভিড় আর ভোটের প্রতিফলন দুটো সম্পূর্ণ আলাদা। বামফ্রন্ট মনে রয়েছে আপনাদের শেষবার যখন ক্ষমতা থেকে চলে যায় তখনও তাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কানায় কানায় উপচে পড়তো, কিন্তু ভোটের বাক্সে সেটা বন্দী হয়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটা দেখাবো, পরে আলোচনায় ছোট্ট আলোচনা দিয়ে পর্ব শেষ করবো, আগে দেখে নিন। আমি আপনাদের বলি, দেখুন প্রেস মিডিয়ার ভাই বোনেরা, টাকা দিয়ে নিয়ে আসতে হয়নি, বুলডোজার নিয়ে নয়, ট্রেনের টিকিট কেটে নয়, চলে এসেছে প্রাণের টানে, আপন টানে, হৃদয়ের টানে। আটকাতে পারলে আটকান, রুখতে পারলে রুখে দেখান। আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আমরা তৈরি, আপনারা তৈরি তো? জেলায় গিয়ে আসবেন তো? আমাদের কোনো মিটিং এর পারমিশন দিচ্ছে না, পারমিশন না দিলে রাস্তায় হাঁটবো, আর যেখানে আটকাবে সেখানে বসবো। হবে তো? খেলা হবে, ব্যাট বলের খেলা। এবার ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। আর তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখবো। কিন্তু অনেক রক্তের বিনিময়, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারি না, এই নত গাইড জোড়া করছে। দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বাসিত, তিনি বলেছেন তিনি যন্তর মন্তরে ওই ককরোচ জনতা পার্টির সমর্থনে তিনি যাবেন, তিনি জেলায় এবার ভিজিট করবেন, জেলায় জেলায় ঘুরবেন, মানুষের সমর্থন পাওয়ার জন্য সবকিছু করবেন। কিন্তু আমি আপনাদের সামনে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পরের বিধানসভা ছেড়ে দিন, লোকসভা তো কাছে রয়েছে, দেখবেন যে একটাও এমপি সিট জিততে পারবে কিনা, একটাও জিততে পারবে কিনা দেখবেন। একটা, আমি একটার কথা দুটো বলছি না, কিন্তু একটাও এমপি সিট জিততে পারবে কিনা বলবেন। ঠিক আছে, এইরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারেন কিছু মানুষের জনসমর্থন রয়েছে, তাই হয়তো মানে তিনি আজকের দিনটা রাতে ভালো করে ঘুমাতে পারবেন, কিন্তু তার নিশ্চিন্তে ঘুমানোর কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গবাসী যাকে রিজেক্ট করে তাকে কোনোদিন আনে না, বিশেষ করে এইরকম চৌর্যবৃত্তি সম্পন্ন একটি রাজনৈতিক দলকে তো নইব চ। এবং সবথেকে বড় টেক অ্যাওয়ে এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, সেটা হচ্ছে বিজেপি যদি শিক্ষা নিতে পারে, বিজেপি যদি শিক্ষা নিতে পারে, এই ভালো তৃণমূল মন্দ তৃণমূল একসঙ্গে মিলিয়ে যদি না বিসর্জন দিতে পারে, তাহলে কিন্তু এই বিজেপি শুধুমাত্র নেতাগুলোই পাবে, আর সঙ্গে যারা বিজেপিকে ভালোবাসতো, যারা এবারে ভোটে বিজেপিকে জিতিয়েছে, তাদের কিছু মানে দীর্ঘশ্বাস সঙ্গে কিন্তু নিতে হবে। এটা বিজেপিকে মাথায় রাখতে হবে। শুধু তৃণমূলের নেতাদের নিলে হবে না, তাদের তো জনসমর্থন নেই, কিছুই পাবে না, শূন্য তাদের সমর্থন পাবে, কিন্তু সাধারণ মানুষের একটা দীর্ঘশ্বাস কিন্তু বিজেপিকে নিতে হবে। এটা বিজেপির জন্য বাজে। আর একবার যদি আপনি নেন, আপনি যদি একবার আইডেন্টিফাইড হয়ে যান, তাহলে কিন্তু আপনি যত বছরই থাকবেন না কেন ওই কালির দাগ আপনি ওঠাতে পারবেন না। ঠিক যেমন তৃণমূল কংগ্রেস প্রথমবারে এসেই ওই মহিলাদের সম্পর্কে কটূক্তি করেছিল, পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ডকে নিয়ে কটূক্তি করেছিল, শেষ দিন পর্যন্ত তাকে কিন্তু সেটা পিছনে ছাড়েনি। তাই বিজেপিকে মাথায় রাখতে হবে, আপনারা ক্ষমতায় এসেছেন, বারবার বলছেন 2 মাস হয়েছে, কিন্তু এই 2 মাসের মধ্যে করে যাওয়া আপনার ভুল, সেটা যদি মানুষের মনের মধ্যে দাগ কেটে যায়, আপনি 15 বছর থাকতে পারেন, কিন্তু এই ভুলটা আপনাকে 15 বছর সহ্য করতে হবে। আর এটাই আপনার বিদায়ের কারণ হবে যদি না আপনি এটাকে গুরুত্ব দিয়ে রেকটিফাই করার চেষ্টা করেন। তাই আবারও বলবো, কনস্ট্রাকটিভ সমালোচনা, যারা আমরা অন্য রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গে অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে করি, তারা আজকে আতঙ্কিত। বিজেপি যদি নিজের আত্মসমালোচনা না করে, তাহলে কিন্তু এটা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গবাসীর বিপদ। আপনাদের সমর্থন থাকলো কিনা আমার বক্তব্যের পেছনে লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।